সমস্যা তিন, অংশীদারি। তাহলে অংশীদারি চ্যাপ্টারে 3 নম্বর ম্যাথটা আর 2 নম্বর ম্যাথটা পাই সেমি। দেখেন 3 নম্বর ম্যাথটা আমরা সম্পূর্ণ করতেছি। টুটুল, রাতুল ও রাহুল। সমস্যা তিন, টুটুল, রাতুল ও রাহুল একটি অংশীদারি কারবারের সদস্য। তাদের লভ্যাংশ বন্টনের হার 3-2-1। লভ্যাংশ বন্টনের অনুপাত দেওয়া আছে 3-2-1। 2021-22 আয় বর্ষে কারবারের নিট আয় ছিল 3,50,000 টাকা। আহ হিসাব বহির পরীক্ষা করে নিম্নোক্ত বিষয়াদি পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম যেটা বলছে, প্রথমটা বলছে রাতুলকে বিক্রয়ের উপর কমিশন দেওয়া হয়। তাহলে আমাদের অংশীদারি খাতে আসবে কি, যেগুলো অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসবে হচ্ছে যেগুলো অংশীদারটা পাবে, এই খরচগুলো আমাদের কি হবে, অনুমোদনযোগ্য খরচের ভিতরে আসবে। তাহলে আমাদের এই যে রাতুলকে কমিশন দিছি, তাহলে রাতুলের কমিশনটা কি হবে, অনুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে। তারপরে টুটুলকে বেতন দেওয়া হয় 42,000 টাকা। আর এবং এবং টুটুলকে বেতন দেওয়া হয় 42,000 টাকা বার্ষিক, ও রাহুলকে দেওয়া হয় হচ্ছে 45,000 টাকা বার্ষিক। তাহলে এই দুইটা কি দিছে, বেতন দিছে না? তাহলে টুটুলের বেতন আসবে 42,000 টাকা, রাহুলের বেতন আসবে কত টাকা, 45,000 টাকা। তারপর আমাদের বলছে টুটুল ও রাহুল এর ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ যথাক্রমে। তাহলে দুইজনে কি দিছে, ঋণের সুদ দিছে। তাহলে অংশীদারটা যেগুলো পাবে সবই আসবে। ঋণের সুদ লিখে যে টুটুল এবং রাহুল দিবেন, একজনের 5,000, একজনের 4,000। আর তারপর রাহুলকে অফিস ভাড়া দেওয়া হয়। রাহুলকে অফিস ভাড়া দেওয়া হয়েছে কত টাকা বলেন? রাহুলকে অফিস ভাড়া দেওয়া হয়েছে হলো আমাদের 72,000 টাকা। তাহলে রাহুলকে সত্তর অফিস হাজার টাকা ভাড়া দিছে হচ্ছে 72,000 টাকা বার্ষিক। তারপরে আমাদের রাহুল রাহুলকে কারখানা ভাড়া দেওয়া হয়েছে 50,000 টাকা। তারপরে আগা খা ফাউন্ডেশনের চাঁদা। আগা খা ফাউন্ডেশন হচ্ছে অনুমোদনযোগ্য খরচ, এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না, তাহলে এই এন্ট্রিটা আমাদের বাদ। অগ্রিম কর পরিশোধ। অগ্রিম কর পরিশোধ কত করছে, এটা সরাসরি দিবেন। ভোক্তা লঙ্ঘন আইনের জন্য জরিমানা, এটাও সরাসরি দিবেন। তারপরে হচ্ছে উত্তোলন, উত্তোলনটা সরাসরি দিয়ে দিবেন। উত্তোলন করছে কয়দিন? এই এত সাউন্ডটা শিখিছে। তাহলে আমাদের কি হবে না, এই যে এই দুইটা এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। দেখেন রাহুলকে অফিস ভাড়া দিছে আর কারখানা ভাড়া, অফিস ভাড়া এবং কারখানা ভাড়া এই দুইটা এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই দুইটা বাদ দিয়ে দিবে। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে কি, আমাদের মেন কাজ হচ্ছে যে রাতুলকে বিক্রয়ের উপর কমিশন দিলাম, তাহলে এই এন্ট্রিটা আনবো। তারপরে এখানে আমাদের টুটুল কে বেতন দেওয়া হয় এত, রাহুলকে বেতন দেওয়া হয় এত, এটা নিয়ে আসবো। ঋণের সুদটা আনবো। তারপর আমাদের এই এন্ট্রিটা কি, ভাড়াটা অন্তর্ভুক্ত হবে না, অফিস ভাড়া এবং কারখানা ভাড়া। অফিস ভাড়া, কারখানা ভাড়া, আগাখা, এই তিনটা আমাদের কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। তারপরে কর অগ্রিম এটা আসবে, জরিমানাটা আসবে, উত্তোলনটা আসবে। এই তো আমাদের অঙ্ক। তাহলে আমাদের প্রথমে আমরা কি লিখবো, লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ কত লিখবো বলেন? লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ লিখবো হচ্ছে, এই উপরে নিট লাভ কত দেওয়া আছে? 3,50,000 টাকা। লেখেন লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ ফাইনাল করে 3,50,000 টাকা। তাহলে লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ 3,50,000 টাকা। লেখার পরে আমরা লিখবো হচ্ছে যোগ অনুমোদনযোগ্য খরচ সমূহ। তাহলে অনুমোদনযোগ্য খরচ সমূহ লিখে অংশীদারদের বেতন। তাহলে আমরা লিখবো হচ্ছে লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ। নিট লাভটা ফাইনাল করে বসে দিলাম 3,50,000 টাকা। তারপরে আমাদের আহ, আগে বেতনটাই দিয়ে দিই, অনুমোদনযোগ্য খরচ সমূহ দিয়ে আমরা প্রথমে অংশীদারদের বেতন আছে, বেতনটা আগে লিখলাম। বা আমাদের বেতনের আগে আরেকটা এন্ট্রি আছে, তাহলে ওইটাই আমরা আগে লিখি। বেতনের আগে আমাদের কি আছে বলেন তো, কে কমিশন পাইছে কে? বেতনের আগে আমাদের আমি কমিশন দেওয়া আছে, কমিশনটা কে পাইছে আমাদের এখানে? এই যে রাতুলকে বিক্রয়ের উপর কমিশন দেওয়া হয়। তাহলে এন্ট্রিটাই আগে লেখেন, রাতুলের কমিশন সরাসরি দেন। রাতুলের কমিশন, রাতুলের কমিশন, রাতুলের কমিশন
রাতুলের কমিশন দিবেন কত টাকা প্রথম করে? কত টাকা দেওয়া আছে রাতুলের কমিশন? শীট আছে আপনাদের কাছে? 40,000। রাতুলের কমিশন 40,000 টাকা লিখলাম। এই যে রাতুলকে কমিশন দিছিল 40,000, এখন তো কি এটা কি লিখছেন আপনারা? রাতুল জি স্যার। 39,000। তারপরে কি অংশীদারদের বেতন? অংশীদারদের বেতন লেখা টুটুল লিখবেন 42,000, আর রাহুল লিখবেন 45,000। তাহলে এই যে আমাদের লেখা আছে অংশীদারদের বেতন। তাহলে এখানে জাস্ট আমরা নামটা পরিবর্তন করব। নামটা পরিবর্তন করে আমরা কার নাম দেব বলেন? টুটুল। টুটুলে কত টাকা বসাইবেন? টুটুলের বেতন হচ্ছে আমাদের 42,000 টাকা। তাহলে টুটুলে বসাইলাম হচ্ছে 42,000। টুটুলে 42,000। আরেকটা হচ্ছে কাকে বেতন দিছে? রাহুল না? টুটুল এবং এই কথা বলেন রাহুল। রাহুলের বেতন কত? রাহুল 45,000। রাহুল 45,000। তাহলে এই দুইটা মিলে আমার বেতন কত টাকা হইলো যোগ করে প্রথম করে দিবে। তাহলে এই দুইটা মিলা দেখেন আপনার বেতন কত টাকা হয় দুইটা মিলা। তাহলে দুইটা মিলে যোগ করে 87,000। কত? 87,000। 87,000। আচ্ছা, তারপরে অংশীদারদের ঋণের সুদ। তাহলে ঋণের সুদ কে কে পাইছে? তাহলে এই যে এখানে একটা টান দিয়েন। আপনারা কি লিখছেন এখন? তো এই যে এখানে একটা টান দিবেন, দিয়া তারপরে এখানে দিয়ে দিবেন 87,000। তাহলে আমরা লিখলাম হচ্ছে লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ দেওয়া ছিল 45,000, 3,50,000 লিখলাম। তারপরে রাতুলের কমিশন, রাতুল কমিশন পাইছিল 40,000, এটা লিখলাম। অংশীদারদের বেতন দুইজন পাচ্ছিল, একটা টুটুল, একটা হচ্ছে রাহুল। তাহলে টুটুল বেতন পাইছে এত টাকা, রাহুল পাইছে এত টাকা, বেতনটা আমরা লিখলাম। তারপরে ঋণের সুদ। ঋণের সুদ কয়জন পাইছে দেখেন। এই ঋণের সুদ টুটুল এবং রাহুল ফুল 5,000। ব্যক্তিগত ব্যাংকের জন্য 5,000 আর রাহুল 3,000 5,000। দুইজন। তাহলে ঋণের অংশীদারদের ঋণের সুদ লিখে লিখবেন হচ্ছে কি লিখবেন? টুটুল। টুটুল কত টাকা? 5,000 টাকা না? টুটুলের ঋণের জি সুদ স্যার। হচ্ছে 5,000। জি স্যার। আরেকটা হচ্ছে কি লিখবেন? রাহুল। রাহুলের 4,000। ঋণের সুদ হচ্ছে 4,000। তাহলে 5,000 এবং 4,000 দুটো যোগ করে এখানে বসে দিবেন 9,000। তাহলে দুইটা যোগ করে 9,000 টাকা বসালাম। দেখেন এই পর্যন্ত কি আমরা করতে পারছি? বুঝতে পারছি না বুঝি না বলেন? স্যার বুঝতে পারছি। আর এই পর্যন্ত কি আমরা বুঝতে লিখতে পারছি। পারছি? জি লাভ স্যার। জি হিসাব স্যার। অনুযায়ী বিপ্লব লিখলাম। তারপর অনুমোদনযোগ্য খরচ শিরোনাম দিলাম। রাতুলের কমিশনটা সরাসরি বসাইলাম। অংশীদারদের বেতন টুটুল, রাহুল। তাহলে টুটুল রাহুলের বেতন ছিল ইনার কলামে যোগ করে বসাইলাম। দুইজনের কমিশন ছিল, কমিশনটা বসাই দিলাম। এই পর্যন্ত সবাই লিখতে পারছে? জি স্যার। তারপরে আমাদের কি আছে দেখি আমরা। তাহলে আমরা কি কি দিলাম? এই যে এটা নিট লাভটা দিছি, এটাও দিছি, এটাও দিছি, ঋণের সুদ দিছি। তাহলে আমাদের কি হবে না? অফিস ভাড়াটা অন্তর্ভুক্ত হবে না, তাহলে এটা বাদ। কারখানা ভাড়াটা অন্তর্ভুক্ত হবে না, এটা বাদ। আগারখা উন্নয়ন তহবিল অন্তর্ভুক্ত হবে না, এটাও বাদ। তাহলে এরপরের এন্ট্রি কি হবে? অগ্রিম কর। অগ্রিম কর সরাসরি পয়সা দেন 40,000 টাকা। তাহলে লিখবেন হচ্ছে কি অগ্রিম কর। অগ্রিম কর লিখে সরাসরি এখানে লিখে দিবেন হচ্ছে অগ্রিম কর 40,000 টাকা লিখলেন। অগ্রিম কর 40,000। তারপর আমাদের কি আছে দেখেন। অগ্রিম করের পরে আছে ভোক্তা আইন লঙ্ঘনের জরিমানা 65,000। তাহলে ভোক্তা আইন লঙ্ঘনের জরিমানা এটাও সরাসরি পয়সা দিবেন 65,000। ভোক্তা লঙ্ঘনের জরিমানা 65,000 বসাইলাম। বসানোর পরে আমাদের আরেকটা এন্ট্রি আছে কি? উত্তোলন। তিনজনই আছে, উত্তর। রাতুল, রাতুল, রাহুল। তাহলে আমরা বসাবো হচ্ছে উত্তোলন। এই উত্তোলন আমাদের লেখায় আছে, এখানে নামগুলা চেঞ্জ করে দিলেই হবে। এখানে আমরা উত্তোলনের পরে এখানে বসাই হচ্ছে টুটুল। আর একটা হচ্ছে কি আমাদের বলেন? রাতুল। রাহুল। তুল, রাতুল। আর একটা হচ্ছে রাহুল না কি? আগে পরে আছে কিভাবে আছে বলেন? টুটুল, রাতুল, রাহুল ঠিক আছে। রাতুল। রাহুল। তাহলে উত্তোলনের সুদ কত কত পাইছে? একজন হচ্ছে 60,000। 60,000,
আরেকজন হচ্ছে কত? 50,000। 60,000, 50,000। আরেকজন হচ্ছে কত? রা- 45,000। তাহলে তিনটা যোগ করে কত হয়? তিনটা যোগ 1,55,000। তিনটা যোগ করে নিলাম আমরা 1,55,000। তাহলে আমাদের 1,55,000 টাকা লিখলাম। লেখার পরে আমরা কি এবার উপরে এগুলা যোগ করি? আপনারা খাতা দেখে দেখে যোগ করেন এই ঘরটা, যোগ করে দ্বিতীয় ঘরে পাঠা দেন। এইটুক কি বুঝতে পারছেন কেউ, নাকি কারো সমস্যা আছে বলতে পারেন? এইটুকের মধ্যে যদি কারো স্যার, সমস্যা থাকে বলেন। 3,93,000 টাকা। যোগফল 3,00,000, 93,000 টাকা। 3,96,500 টাকা। তাহলে আমরা উপর থেকে কি করব? উপরের সাথে যোগ করবো এটা। জি স্যার। উপরে আমাদের নিট লাভ ছিল 3,50,000, 3,50,000 আর 3,96,500। 7,46,000। 7,00,000 কত? 46,000। 7,46,000 এখানে কি আমাদের বিক্রয় দেওয়া ছিল? বলেন, বিক্রয় দেওয়া ছিল না কিনা? স্যার, তাহলে বিক্রয় দেওয়া নাই, তাহলে আমরা কি করলাম? এখানে আমাদের কি কি বের করতে বলছে দেখেন এখানে। মোট আয়, তাহলে মোট আয় বের করতে বলছে। তাহলে আমরা মোট আয়টা বের করলাম। ও ব্যক্তিগত আয় বের করতে বলছে। মোট আয় এবং ব্যক্তিগত আয় নির্ণয় করতে হবে। তারপরে করতে হবে, তারপরে হলো কর দায় নির্ণয় করতে। সরি, এখানে তো আমি এটা করতেছি, এটা এটা তো আমি হিন্ট দিয়ে দিছি। দেখেন এইটুকে আমি হিন্ট দিয়ে দিছি। তাহলে আমি উপরে একটু পড়ি, দেখেন 2022-23 আয় বর্ষে মোট আয় বের করতে বলছে। তাহলে আমরা মোট আয়টা কি নির্ণয় করছি? বলেন, মোট আয়টা বের করছি না? কথা স্যার বলেন। বের করছি। তারপরে কি বলছে? প্রত্যেক অংশীদারের কারবার হতে প্রাপ্ত আয়ের পরিমাণ নির্ণয় করেন। প্রত্যেক অংশীদারের কারবার হতে প্রাপ্ত আয়ের পরিমাণ। তাহলে প্রত্যেক অংশীদারের কারবার হতে প্রাপ্ত আয়ের পরিমাণের জন্য, তাহলে আমাদের এখানে আর কর দায়টা লাগতেছে না, কারণ এখানে কর দায়টা আমাদের বের করতে বলে নাই। তাহলে আমাদের প্রত্যেক অংশীদারের কারবার হতে মোট আয় বের করতে বলছে। এই যে এইভাবে একটা ঘর দেন আপনারা। তাহলে প্রত্যেক অংশীদারের কারবার হতে মোট আয় নির্ণয় করবো, এইভাবে একটা ঘর টানান। এইভাবে আর একটা ঘর টানান। এখানে খালি কত অংশীদার আলাদা স্যার আলাদা লিখবেন। টুটুল, রাতুল, আরেকটা হচ্ছে কি বললেন? বলেন, শোনা যায় নাই। বন্টনযোগ্য মুনাফার অনুপাত দেওয়া আছে 3, 2, 1। কে কি বললেন? শোনা যায় নাই। হ্যালো? স্যার প্রত্যেকটা অঙ্ক পুঁজি করতে। স্যার হ্যালো। বলেন, শুনতেছি তো আমি। এক ঘটনা নাইছেন এভাবে ব্যক্তিগত অংশীদারদের মোট ব্যক্তিগত আয় নির্ণয়। জি স্যার, টানানো শেষ। আচ্ছা, তাহলে এইগুলা কি এই যে খালি এই পর্যন্ত লেখেন? আপনারা এই পর্যন্ত লিখতে পারছেন? জি স্যার, লেখা শেষ। দেখেন, অংশীদারদের ব্যক্তিগত মোট আয় নির্ণয় বিবরণ। অংশীদার টুটুল, রাতুল, রাহুল। অবশিষ্ট বন্টনযোগ্য আয়। সাগর, লিখছেন কি এই পর্যন্ত? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই, কি বসাবো? এই দেখেন, আম, মোট বন্টনযোগ্য আয়। মোট বন্টনযোগ্য আয়টা হচ্ছে আমাদের এই যে এইটা। এই আয়টা আমরা বিভাজন করবো। মোট বন্টনযোগ্য আয়, এখানে যে আয়টা বের করছি এটা নিয়ে এসে আমরা একদম এই ফাইনাল করে বসাবো। বসা মোট বন্টনযোগ্য আয়। তাহলে মোট বন্টনযোগ্য আয় হচ্ছে আমাদের 7,46,000।
মোট বন্টনযোগ্য আয় লিখলাম 7,46,000। বেতন দেখেন, বেতন পাইছে কে কে বলেন, খাতা দেখে বলেন বেতন কে কে পাইছে। টুটুল আর বলেন। রাহুল। টুটুল টুটুল রাহুল। টুটুল বেতন পাইছে কত? টুটুল 42,000 টাকা। 42,000। রাহুল বেতন পায় নাই। রাতুল রাতুল পায় নাই, রাহুল পাইছে হলো 45,000 লিখলাম। আর এই দুইটা হচ্ছে আমাদের এইখানে নেগেটিভ দিয়ে বসে দিবেন। এই দুইটা আমাদের কত হয়, দুইটা মিলে কত হয়? স্যার দুইটা মিলে 87,000 টাকা হয়। 87,000 টাকা এখানে ব্রাকেট দিয়ে বসে দিবেন। তারপরে ঋণের আচ্ছা সুদ স্যার। কে কে পাইছে বলেন। ঋণের সুদ টুটুল আর রাহুল। ঋণের সুদ কত টাকা, কত টাকা পাইছে? 5,000 4,000। এটা হলো টুটুল 5,000, রাহুলের 0,0, এটা হচ্ছে 4,000। তাহলে এখানে পাইলো হচ্ছে চার, দুজন মিলে হচ্ছে কত, 9,000। আচ্ছা, তারপর কমিশন কে কে পাইছে বলেন। কমিশন পাইছে রাতুল, শুধু রাতুল। শুধু রাতুল কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। কমিশন 40,000, একজনই পাইছে, তাহলে এখানে নেগেটিভ করে দেন 40,000। তো একদম সিম্পল কাজ, এখানে জটিল কোনো কাজ নাই। তারপরে কি তাহলে আমরা কি দিলাম, বেতন, কমিশন, ঋণের সুদ দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমাদের মোট আয় ছিল হচ্ছে এই টাকাটা, তাহলে এই টাকা থেকে তারা এই যে এই টাকাগুলো নিয়ে নিছে, তাহলে এই যে অংশীদারটা এই টাকাগুলো নিছে, তাহলে নেওয়ার পরে তাহলে আর অবশিষ্ট কত টাকা আছে, এই টাকাগুলো বাদ দিবেন, বাদ দিয়ে যেটা থাকে ওইটা এখানে বসাবেন অবশিষ্ট এটা। তাহলে কত টাকা অবশিষ্ট আছে আর? স্যার উত্তোলন আসবে না। তো দিলেন না। হুম। উত্তোলনের টাকা উত্তোলন। অংশীদারটা পাবে না, ওটা তো উত্তোলন তো তুইলাই নিছে, এখানে শুধু আয় গুলা আসবে, অংশীদারের আয় কি কি এগুলা। বেতন আচ্ছা হচ্ছে সে ব্যবসা পরিচালনার জন্য বেতন পাইছে, এটা আয়, সেজন্য আয়ের জন্য এটা আছে। ঋণের সুদ পাইছে, এটা দ্বারাও আয় হয়েছে, উত্তোলন দ্বারা তো আয় পাইনি, উত্তোলন দ্বারা ব্যয় হয়েছে। তাহলে স্যার 6,10,000। আমাদের কত হয়, 6,10,000 না? জি স্যার। আচ্ছা, 6,10,000। এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। এখন এই বন্টনযোগ্য মুনাফাটা আমরা ভাগ করে দিব। কিভাবে ভাগ করে দিব? এই যে আমাদের অনুপাত দেওয়া আছে, যদি অনুপাত না দেওয়া থাকতো তাহলে কি করতাম, 6,10,000 টাকা অনুপাত যদি না দেওয়া থাকতো তাহলে তিনজনের সমান সমান করে ভাগ করে দিতাম। যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত দেওয়া থাকার জন্য আমরা করব হচ্ছে কি, টুটুলে কিভাবে করব বলেন তো, টুটুলে কিভাবে করতে চাই, আপনাদের মন কিভাবে চায়? টুটুল সমান কি হবে, 6,10,000 গুণন হচ্ছে কত বলেন, 3। গুণন 3। আর 3 অনুপাত, এই ভাগ অনুপাতের যোগফল 6 দ্বারা ভাগ করতে ভাগ হবে, 3 দিয়ে 5 আর 6। 1-6। তারপরে টুটুলের পরে রাতুল, রাতুল কিভাবে করতে করবেন, তাহলে 6,10,000 টাকা, 6,10,000 এটা হচ্ছে গুণন 2/6। আর একটা হচ্ছে রাহুল, কি হবে, রাহুল 6,10,000 1/6। ভাগ করেন তো কত কত হয় দেখেন, টুটুলের কত বের হয়েছে? স্যার 3,05,000। 3,05,000। 3,05,000। তারপর এটা কত হয়েছে, জি স্যার। 2 লাখ, আর 2,03,333। 2,03,000, 2,03,333। তারপর এটা 1,01,000, কত, আর 600 667। 600। 67। 63। তাহলে এই টাকাগুলা এদের ভাগ করে দিলাম। তাহলে ভাগ করে দিলে এই টাকা কি আর আমাদের থাকবে বলেন? না, এটা না বাদ স্যার। দিতে হবে 6,000 থেকে। তাহলে এই টাকাটা যখনই ভাগ করে দিব, তাহলে ফাইনাল ঘর থেকে এই টাকাটা আমাদের কি হয়ে যাবে, আরো কমে গেল। তাহলে আমি আহ নিচের লাইনে করে দিই এটা। উপরেরটা কিভাবে দিছিলাম, উপরেরটাতে এই লাইনে দিছি, এই লাইনেই দিয়ে দিই, এই বন্টন যোগ্য মুনাফাটা তাহলে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে এই টাকাটা কি হয়ে গেল তাহলে বলেন, নেগেটিভ হয়ে গেল না? জি স্যার।
নেগেটিভ হইলো, তাহলে নেগেটিভ হলে তাহলে এটাও আমাদের এখন স্যার কি বুঝলাম না। বোঝেন নাই? 6,10,000 6,10,000 টাকা যে ছিল, এইখানে কি ফাইনাল করে আর দেখলাম আমি এই 6,10,000 টাকায় এক দিলাম 3,50,000, এক দিলাম 2,33,333, এটা দিলাম 1,00,000 এত টাকা, তাহলে দিয়া দিলি কি আমার এই টাকা আর ইনে থাকলো? বলেন, না স্যার। 6,10,000 কি আর মনে থাকলো আমার ব্যালেন্স? না স্যার। তাহলে ব্যালেন্স যদি না থাকে তাহলে আমি কি করব? ব্যালেন্স আমার না থাকি তাহলে এই যে ব্যালেন্স থাকলো না, এই জন্য আমরা নেগেটিভ দিয়ে দিলাম। নেগেটিভ মানে এখন যোগ বিয়োগ করবো আমরা, এখন আবার যোগ বিয়োগ করবো। তাহলে একবার কি করবো আমরা? একবার হচ্ছে আমরা এই সব এন্ট্রি গুলা দেওয়ার পরে যোগ বিয়োগ করে যেটা হবে ওটা আগে নামাবো, এটা পজিটিভ দিয়ে নামাবো, বাদ দিয়ে যেটা হবে পজিটিভ দিয়ে নামে, তারপরে এই টাকা আমরা অনুপাত অনুসারে বন্টন করে দিলি তখন আর এই টাকাটা থাকবে না, এটাকে নেগেটিভ দিব। নেগেটিভ দিয়ে আবার যোগ বিয়োগ করলে আমাদের টাকাটা জিরো হয়ে যাবে। দেখুন তো এবার যোগ বিয়োগ করলে জিরো হয় না? স্যার টাকার অঙ্কের নিচে কি দাগ দিব এখন? টাকার অঙ্কের নিচে দাগ দিব? টাকার অঙ্কের নিচে দাঁড়ান, আমি করে দিচ্ছি। তাহলে আমাদের এই যে এই ঘরে লিখবেন, এই ঘরে আগে যোগ ফলগুলো নামান। কারবার হতে কারবার হতে আয়, তাহলে কারবার হতে আয় এই টোটাল কত করছে আয়, সবচেয়ে উপর দিক থেকে যোগ করে। টোটাল করছে হলো 3,52,000, 3,52,000। আর এটা হচ্ছে আমাদের 2,43,333। 43,333, এটা হচ্ছে 1,50,000 কত 667, 1,50,000 67। 667। আর এটা হচ্ছে আমাদের কি 00 বাই। আচ্ছা দেখেন, আমাদের এখানে এ পর্যন্ত চাইছিল, তারপরে আমাদের যদি কর দায় বের করতে বলে তাহলে কোন কোন অংশীদারের 3,50,000 টাকা পার হয়েছে তার তার কর দায় করবো। তাহলে এই যে টুটুলের 3,50,000 টাকা হয়েছে, এর কর দায় বের করতে হবে। তাহলে আর 3,50,000 হয় নাই, এর জন্য কর দায় করতে হবে না। এর 3,50,000 টাকা হয় নাই, আরো কর দায় করতে হবে না। তাহলে একটার কর দায় করতে হবে শুধু টুটুল। যদি তিনটারই পার হয়ে যাইতো তাহলে আলাদা আলাদা তিনটারই করতাম। এই যে একটার করতেছি আমি 3,50,000 টাকার উপরে 0%, তারপরে কি থাকে 3,50,000 টাকা নেওয়ার পরে পরবর্তী 1,00,000 টাকা থাকে, তাহলে 1,00,000 টাকা নিলে পারে কি এখানে আর টাকা থাকে আমাদের? দেখেন তো, তাহলে অবশিষ্ট লিখতে হবে না? বলেন স্যার অবশিষ্ট। 3,50,000 বলেন কেন? 3,00,000 না? 3,00,000 টাকা নিলাম, তাহলে অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট 52,000 টাকার উপরে 52,000 টাকার অবশিষ্ট 52,000 টাকার উপরে কত পার্সেন্ট ধরবেন? 5%। 5%। তাহলে 5%, 5%। হ্যাঁ 5% ধরলে আমাদের কত হয়? 2,600 টাকা। 2,600 টাকা। কিন্তু আমাদের আয়কর কর্তৃপক্ষ কি 2,600 টাকা নিবে? বলেন, আয়কর কর্তৃপক্ষ 2,600 টাকা নিবে কিনা বলেন তো? না। তাহলে আয়কর কর্তৃপক্ষ 2,600 টাকা যেহেতু নিবে না, তাহলে কি করতে হবে? অর্থাৎ ন্যূনতম কর কত টাকা নিবে? ন্যূনতম 3,000 ন্যূনতম কর আমি ধরে নিলাম 3,000 টাকা। ন্যূনতম কর কত দিয়ে দিব? 3,000 দলীয় হবে, 4,000 দলীয় হবে, 5,000 দলীয় হবে এলাকা ভিত্তিতে। ঠিক আছে, এলাকা ভিত্তিতে কি মনে আছে আপনাদের? ঢাকা এবং ঢাকা এবং চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের মধ্যে বসবাস করলে 3,000, সরি 5,000। ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে থাকলে কত দিবেন? 5,000। আর যদি সিটি কর্পোরেশনের অন্যান্য সিটি কর্পোরেশনে হয় তাহলে 4,000। সিটি কর্পোরেশনের বাইরে হলে কত দিবেন? সিটি কর্পোরেশনের বাইরে হলে 3,000 টাকা দিবেন। তাহলে আমি ধরে নিলাম এই ব্যক্তি সিটি কর্পোরেশনের বাইরে বসবাস করেছে, তাহলে এই টিকাতে লেখা দিবেন টিকা। আর যদি আপনি বলেন যে আমি ঢাকা চট্টগ্রাম ধরে নিব তাও ধরতে পারেন, তাহলে এখানে 5,000 দিবেন। যদি বলেন কর্পোরেশন ধরে নিব তাহলে এখানে দিবেন 4,000। যা লিখবেন ওইটা আবার এনে পড়া দিবেন যে সিটি কর্পোরেশনের বাইরের কর ন্যূনতম কর ধরা হইলো, সিটি কর্পোরেশনের বাইরে ন্যূনতম কর ধরা হইলো। আর কোন অধ্যায় প্রবলেম আছে বলেন? স্যার এই কর দেয়নি না। তাহলে আমরা কৃষি খাত, জায়গা দেখেন কৃষি খাতে আয়,
তাহলে কৃষি খাতায় আমরা এই যে প্রবলেম ওয়ানটা করবো, প্রবলেম ওয়ান 4-5টা করে দাগে দিই, আপনাদের যখন দাগানের সব দাগাই দিই। প্রবলেম ওয়ান কৃষি খাতায় লাগাইছেন? কমা দিই একটু, চাইতেছেন তো কমানো নাকি। তারপরে হচ্ছে প্রবলেম থ্রি 1 3 লাগাইছেন? জি স্যার, লিখতেছি কোন। জি তারপরে চার 4 1 3 4 5 নাম্বার দাগান, 5 নাম্বারটা স্টার দিয়ে রাখেন। 5 নাম্বার আর 6 নাম্বার তো একই, 5 নাম্বার স্টার দিয়ে রাখেন। তারপর 8 নাম্বার, 8 নাম্বার 9 নাম্বার একই হয়েছে। এই যে ঠিক কাজ শেষ। কয়টা হইলো? স্যার 5টা। 5টা তারপর- হয়েছে স্যার। তারপরে কি দিব, গৃহ সম্পত্তি। জি স্যার। গৃহ সম্পত্তি 1 নাম্বার দাগান। ছয় নাম্বার, পরে 7 নাম্বার, স্যার 7 পর্যন্তই করাইছিলেন। সমস্যা যদি হয় এটা আবার আগামীকাল ক্লাস হবে, তো সমস্যা নাই। 9 নাম্বারটা দাগে রাখেন, গৃহ সম্পত্তি হইলো। তারপরে কি বলেন? স্যার এটা পুরো তো স্টার নাই। মূল্য সন্ধান কর দাগে দিব। দেন মূল্য স্যার। সংখ্যা তো দাগাই দিয়েছেন। মূল্য সন্ধান কর তো দিছি, ভিডিও মধ্যে দিছি। তাহলে জি স্যার। কি দিতে হবে তাহলে? বেতন খাত দেন, বেতন খাত। ইস, বিরক্ত করছে। সিকিউরিটি খাত দিয়ে আগে, দরকার নাই। সিকিউরিটি দরকার নাই। না। স্যার দেন, ওর ওর না থাকলো। তিন নাম্বার, স্যার একটু আস্তে যান, কারণ আমার নাম লিখতে হচ্ছে। আমার শীট আর কেমন যেন আপনি বলতেছেন ওগুলা উল্টাপাল্টা হয়। 3 নাম্বার লিখছেন? জি স্যার। 4 নাম্বার দাগান, সোনাপালি। 5 নাম্বার, ছয় নাম্বার, তারপরে 9 নাম্বার হয়েছে। তারপরে কি, বেতন কাজ। স্যার সিকিউরিটির 9 নাম্বারটা তো করার নাই, দিলেন যে। কালকে সেটাতে করাইছে এটা। সেটাতে করা আছে না? মনে নেই। 1 নাম্বার দাগান, বেতন খাতে। স্যার এটা কোনটা? বেতন খাত 1 4
তারপর 5, দশ নাম্বারটা দেখবেন। হয়েছে, পাশে বোর্ড গুলা দেখি। স্যার আমার শিফটের সাথে তো নাই 9